আচ্ছা, আমার কি আহাতকে মেনে নেওয়া উচিত? এই সম্পর্কটা মেনে নেওয়া উচিত? তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত? তাকে কি আরও একবার ভালোবাসা উচিত? বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছে ঐশী। আহাত অফিস থেকে এসে ঐশীকে রুমে দেখতে না পেয়ে বারান্দায় যায়। ঐশীকে দেখে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, জান, প্যাকিং করো। কেন? হানিমুনে যাব। কি? অ্যাকচুয়ালি হানিমুনের কোনো প্ল্যান ছিল না। কাজের জন্য আমাকে বগুড়ায় 3 দিনের জন্য যেতে হবে। আমি না গেলে হবে না। আর তোমাকে এখানে রেখে গেলে আমার মন তো তোমার কাছেই পড়ে থাকবে। কাজ করতেই পারবো না। তাই ভাবলাম কাজের কাজও হবে, তোমাকে নিয়ে ঘোরাও হবে। যাও জান, প্যাকিং করো। আমাদের একটু পর যেতে হবে। ঠিক আছে। আর হ্যাঁ, সব শাড়ি নেবে। তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে। আচ্ছা। ঐশী রুমে যে ছোট লাগেজটা বের করে ওর আর আহাদের জামা কাপড় গোছাতে শুরু করে। আহাদের ফোন আসাতেও কথা বলতে বলতেই রুম থেকে বের হয়। ঐশী প্যাকিং করে রেডি হয়ে নেয়। আহাদের কথা মতো শাড়ি পরে। ঐশী আকাশিয়া সাদার কম্বিনেশনের শাড়ি পরেছে। আহাদ রুমে এসে রেডি হয়ে নেয়। ঐশী হাতে ছুরি পরতে পরতে বলে, আমাকে কেমন লাগছে? আহাদ ঘড়ি পরতে পরতে বলে, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আহাদ ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে হাত ধরে বলে, চলো। ওরা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। ওদের সাথে সিয়াম আর গার্ডরাও যাবে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই পথে একটা রেস্টুরেন্ট দেখতে পায়। ওরা সবাই সেখানেই ডিনার করে। ডিনার করে পুনরায় গাড়িতে উঠে বসে। ঐশী ঘুম পাচ্ছে। ও বারবার হাই তুলছে। জান, ঘুম পাচ্ছে? ভীষণ ঘুম পাচ্ছে। তো ঘুমিয়ে পড়ো। গাড়িতে ঘুমিয়ে শান্তি আছে নাকি? কিছুক্ষণ পর পর ঝাঁকি লাগবে আর ঘুমটা ভেঙে যাবে। ঝাঁকি লাগবে না, তুমি ঘুমাও। আহাদ ঐশীর মাথা নিজের কাঁধের উপর রেখে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে। চোখে ঘুম থাকায় ঐশীও ঘুমিয়ে পড়ে। গাড়ি আস্তে চালাবে, ঝাঁকিতে যেন তোমার ম্যামের ঘুম না ভেঙে যায়। ওকে স্যার। আহাদ ঐশীর দিকে একবার তাকিয়ে পকেট থেকে ফোন বের করে ফোন দেখায় ব্যস্ত হয়ে পড়ে। ঢাকা থেকে বগুড়ায় আসতে ওদের 8 ঘন্টা লাগে। ওরা রাত 11টায় রওনা দিয়েছে আর সকাল 6টায় এখানে এসে পৌঁছেছে। আগে থেকেই হোটেল বুক করা ছিল। ওরা যে হোটেলে ওঠে, ঐশী রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। জান, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর ঘুমাও। না, আমার ঘুম পাচ্ছে। আহাদ ঐশীর চুলগুলো ঠিক করতে করতে বলে, জান, কিছু খেয়ে ঘুমাও। না হাত, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলতে বলতে ঐশী ঘুমিয়ে পড়ে। হায় রে, এমের ঘুম পেলে দিন দুনিয়া কিচ্ছু চেনে না। আহাদ ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার ঘুম পাগলি। আহাদ ঐশীর গায়ে কাঁথা দিয়ে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়। 10টার দিকে হোটেলের পাশের রেস্টুরেন্টে আহাদের মিটিং আছে। আহাদ নিচে এসে সিয়ামের সাথে নাস্তা করে আর মিটিংয়ের ব্যাপারে কথা বলে। নাস্তা শেষ করে আহাদ রুমে আসে। ঐশী তখনও ঘুমাচ্ছিল। আহাদ ওর ফাইল বের করে চেক করছে। 9:30টার দিকে ঐশী ঘুম ভাঙে। ঐশী পাশ ফিরে দেখে আহাদ ওর পাশে বসে ল্যাপটপে কাজ করছে। গুড মর্নিং জান। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? ভীষণ ভালো। এখন নিজেকে ফুরফুরা লাগছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার অর্ডার করি। আচ্ছা। ঐশী বিছানা ছেড়ে উঠিয়ে লাগেজ থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বের হয়ে দেখে সার্ভেন্ট নাস্তা দিয়ে গেছে। ঐশীর চুলে টাওয়াল পেঁচানো দেখে আহাদ ওকে বিছানায় বসিয়ে চুল থেকে টাওয়াল খুলে চুল মুছে দিচ্ছে। চুল মোছার শেষে আহাদ টাওয়াল বারান্দায় মেলে দিয়ে আসে। জান, আমাকে এখন বাইরে যেতে হবে, তুমি নাস্তা করো। ঠিক আছে। আচ্ছা। আহাদ ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে বাই বলে চলে যায়। ঐশী রিমোট দিয়ে টিভি অন করে। ও টিভি দেখছে আর নাস্তা করছে। আহাদ সিয়াম হোটেল থেকে বের হয়ে পাশের রেস্টুরেন্টে চলে যায়। ক্লায়েন্ট ওদের জন্য ওয়েট করছিল। ওরা আসতেই মিটিং শুরু করা হয়। ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি। কিছুক্ষণ আগে আমাদের লোক জানিয়েছে কয়েক ঘন্টা আগে বিজনেসের কাজে আহাদ শেখ আর ওনার স্ত্রী বগুড়া এসেছে। বাহ, সাথে বউকেও নিয়ে এসেছে। শোনো আমার কথা, বুঝেছ? জি স্যার। যাও। লোকটা চলে যায়। জারি শয়তানি হাসি দিয়ে হাতের বলটা ঘোরাতে ঘোরাতে বলে, আহাদ, সেদিন তো তোমার বউকে বাঁচিয়ে ফেলেছিলে, কিন্তু এখন কি করে বাঁচাবে? তোমাকে এই জারিফের কাছে আসতেই হবে, আমার পায়ের তলায় পড়তেই হবে। এবার আমি আমার প্রতিশোধ নিতে পারবো। তোমার বউকে মেরে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিব। তুমিও বুঝবে কাছের মানুষ হারালে কত কষ্ট হয়।
মিটিং শেষ করে আহাদ হোটেলে ফিরে আসে। আহাদ আগেই কল দিয়ে ঐশীকে রেডি হতে বলেছিল। ঐশী রেডি হয়ে আহাদের জন্য ওয়েট করছিল। আহাদ রুমে এসে ফ্রেশ হয়ে ঐশীকে নিয়ে বের হয়। ওরা হোটেলের বাহির এসে গাড়িতে উঠে বসে। এখন ওরা মহাস্থানগড় যাবে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ পর ওরা ওদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। মহাস্থানগড় বাংলাদেশের একটা অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বের নাম ছিল পুনর্বর্ধন বা পুণ্ড্রনগর। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত। ওরা মহাস্থানগড় ঘুরে ঘুরে দেখে, সেখানে ছবি তুলে মহাস্থানগড়ের ইতিহাস সম্পর্কে জানে। সেখান থেকে ওরা গোকুল মেধ যায়। এই জায়গাটাকে বেহুলার বাসর ঘরও বলা হয়। গোকুল মেধ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটা প্রত্নস্থল। স্থানীয়ভাবে এটা বেহুলার বাসর ঘর নামে অধিক পরিচিত। তবে আদতে এটা বেহুলার বাসর ঘর না, একটা প্রাচীন বৌদ্ধ মঠ। অনেকে একে লক্ষিন্দরের মেধও বলে থাকে। এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। এখানেও ওরা একসাথে ছবি তুলে জায়গাটা ঘুরে ঘুরে দেখে এবং এর ইতিহাস সম্পর্কে জানে। ওরা ঘুরে ফিরে বাইরের থেকে ডিনার করে 9টার দিকে হোটেলে ফিরে আসে। ঐশী আহাদের পাশে বসে ফোন স্ক্রল করছিল। আহাদ ঐশীর দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছেন? আমার বউকে দেখি। এত দেখার কি আছে? দেখতে ভালো। এত দেখতে হবে না। আমার বউ আমি দেখবো, এতে কার কি? ঐশী আহাদের সাথে আর কথা না বাড়িয়ে ফোন দেখায় মন দেয়। আহাদ ঐশীর কাছে এসে একটু সুইট করে বলে, জান, হ্যাঁ বলুন। শোনো না। হ্যাঁ বলুন। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? আপনার বিজনেস মিটিংয়ের জন্য। আর বিজনেসের কাজেই তো এসেছি, আর কি? ঐশী আহাদের দিকে চোখ সরিয়ে ফোনের উপর চোখ পড়তে ঐশী বুঝতে পারে আহাদ কি বলতে চাইছে। ঐশী ঢোকিল আহাদের দিকে তাকায়। আহাদ ভ্রু নাচায়। ঐশী হাসার চেষ্টা করে বেড থেকে নামতে নিলে আহাদ ওর হাত ধরে হেঁচকা টান দিয়ে বেডে ফেলে দিয়ে ওর দুহাত বেডের সাথে চেপে ধরে। ঐশী নড়তে পারে না। পালাচ্ছ কেন? কোথায় পালাচ্ছি? তোতলাচ্ছ কেন? এত পালাইবারই করো না তো, একটু আদর করতে দাও। এখানে শুধু কাজ করতে নয়, হানিমুন করতেও এসেছি। বলে আহাদ ঐশীর গলায় মুখ ডুবিয়ে চুমুর বর্ষণ করে। ঐশী চোখ খিচে বন্ধ করে ফেলে। একটু পর আহাদ ঐশীর গলা থেকে মুখ তুলে ঐশীর দিকে তাকায়। ঐশীকে চোখ বন্ধ করে রাখতে দেখে ঐশীর চোখের পাতায় চুমু দেয়। ঐশী চোখ মেলে তাকায়। আহাদ এক হাত দিয়ে ঐশীর কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ঐশীর গালে হাত দিয়ে ঐশীর একদম কাছে চলে আসে। দুজনের মাঝে কিঞ্চিত পরিমাণ দূরত্বও নেই। আহাদকে নিজের এত কাছে দেখে ঐশী চোখ বন্ধ করে ফেলে। আহাদ ঐশীর ঠোঁটছোড়া দখল করে নেয়। পরবর্তী দুদিনে ওরা খেরুয়া মসজিদ, রানী ভবনের বাপের বাড়ি, ভীমের জাঙ্গাল, যোগীর ভবন, ভাসু বিহার, মানকালীর কুণ্ড, পরশুরামের প্রাসাদ, বিহার ধাপ, পুরাদহ মেলা, বগুড়ার এই জায়গাগুলো ঘুরে দেখেছে। আজ আহাদের একটা লাস্ট মিটিং আছে। আজ কাজ শেষ করে কাল ওরা ঢাকা ব্যাক করবে। আহাদ ঐশী একসাথে নাস্তা করে নেয়। আহাদ নাস্তা করে রেডি হয়ে নেয়। জান, হুম। আজ আসতে একটু লেট হবে, লাস্ট মিটিং তো, তাই একেবারে ডিলটা কনফার্ম করে তারপর আসবো। আর রাতেই আমরা ঢাকায় যাওয়ার জন্য রওনা দিব। আচ্ছা। সাবধানে থেকো, কোনো কিছুর প্রয়োজন হলে গার্ডকে বলবে। আচ্ছা, আপনি নিশ্চিন্তে যান। বাই। বলে চলে যায়। দুপুর 2টার দিকে ঐশী ফোন স্ক্রল করছিল, তখন কেউ দরজায় নক করে। ঐশী বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি এই হোটেলে কাজ করেন। জি বলুন। ম্যাম, আপনাকে স্যার নিচে যেতে বলেছেন। উনি আপনার জন্য নিচে ওয়েট করছেন। আহাদ ডেকেছেন? জি ম্যাম, আপনাকে দ্রুত নিচে যেতে বলেছে। কথাটা বলে লোকটা চলে যায়। ঐশী রুমে এসে টেবিল থেকে পার্সটা নিয়ে দরজা খুলে রুম থেকে বের হয়। নিচে নামতে গার্ড ওর সামনে এসে দাঁড়ায়। ম্যাম, আপনি একা কোথায় যাচ্ছেন? আপনাদের স্যার ডেকেছেন, উনি নাকি বাইরে আমার জন্য ওয়েট করছেন। ও চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, তার দরকার নেই, আমি একা যেতে পারবো। গার্ড কিছু বলার আগেই ঐশী বেরিয়ে যায়। হোটেল থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে কোথাও আহাদকে দেখতে পায় না, এমনকি আহাদের গাড়িও দেখতে পায় না।
ঐশী ভাবে আহাদ হয়তো সামনে কোথাও আছে। ও কিছুটা সামনে এগিয়ে যায়, কিন্তু কোথাও আহাদকে দেখতে পায় না। আহাদকে দেখতে না পেয়ে ঐশী পার্স থেকে ফোন বের করে আহাদকে কল দিতে নেবে, তখনই পেছন থেকে কেউ ওর মুখ চেপে ধরে। আহাদ কাজ শেষ করে 4টার দিকে হোটেলে ফিরে আসে। রুমের দরজা খুলে ভেতরে এসে ঐশীকে রুমে দেখতে পায় না। ও ভাবে ঐশী হয়তো বারান্দায় আছে। আহাদ ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে চাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বারান্দায় আসে, কিন্তু এখানেও ঐশী নেই। কি ব্যাপার? জান রুমে নেই, বেলকনিতেও নেই, কোথায় গিয়েছে? আহাদ টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে ঐশী নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ। ফোন বন্ধ? ঐশীর ফোন বন্ধ কেন? কোথায় গিয়েছে? আহাদ ফোন হাতে নিয়ে রুম থেকে বের হয়। ও দ্রুত নিচে এসে গার্ডকে প্রশ্ন করে। ঐশী কোথায়? আহাদের কথায় গার্ড অবাক হয়ে যায়। স্যার, ম্যাম তো আপনার সাথে ছিল। হোয়াট? সিয়াম ওদিক দিয়ে যাচ্ছিল, ওদের দেখে ওদের কাছে আসে। কি হয়েছে? সিএম স্যার, স্যার আমাকে ম্যামের কথা জিজ্ঞেস করেছে, কিন্তু ম্যাম তো ওনার সাথে ছিল। কি যা তা বলছো? যদি আমার সাথেই থাকতো তবে কি তোমাকে জিজ্ঞেস করতাম নাকি? কিন্তু স্যার আপনি তো ম্যামকে হোটেলের বাইরে যেতে বলেছিলেন। আমি বলছি। আচ্ছা, তুমি সব ক্লিয়ার করে বলো তো। স্যার, 2টার দিকে ম্যাম তার রুম থেকে বের হয়ে নিচে আসেন। আমি ওনাকে দেখে জিজ্ঞেস করি উনি একা কোথায় যাচ্ছেন। ম্যাম আমাকে বলেন স্যার নাকি ওনাকে হোটেলের বাইরে যেতে বলেছে। স্যার নাকি বাইরে ম্যামের জন্য ওয়েট করছে। আমি ম্যামকে এগিয়ে দিয়ে আসতে চাইলে আমি একা যেতে পারবো বলে উনি চলে যান। আহাদ গার্ডের কথা শুনে দ্রুত হোটেলের বাইরে চলে যায়। কিছুটা দূর যেতে ব্যাগ জাতীয় কিছু মাটিতে পড়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায়। সেখানে একটা ব্যাগ এবং ফোন পড়ে আছে। আহাদ ব্যাগ এবং ফোন দেখে বুঝতে পারে এগুলো ঐশী। আহাদের পিছে পিছে সিয়ামও আসে। সিয়াম, আমাদের এখনই বের হতে হবে। জারিফ ঐশীর দিকে তাকিয়ে আছে। জারিফ ওখানে উপস্থিত লোকের মধ্য থেকে একজনকে পানি ভর্তি বালতি নিয়ে আসতে বলে। লোকটা পানি ভর্তি বালতি নিয়ে আসে। জারিফ পানিগুলো ঐশীর গায়ে ঢেলে দিতে বলে। লোকটা তাই করে। জারিফ সবাইকে হাতের ইশারায় এখান থেকে চলে যেতে বলে। সবাই চলে যায়। গায়ে পানি পড়াতে ঐশীর জ্ঞান ফিরে আসে। ঐশীর সমস্ত শরীর ভিজে গিয়েছে। ঐশী পিটপিট করে চোখ মেলে তাকায়। নিজেকে একটা গোডাউনে আবিষ্কার করে। ঐশী হাত নাড়াতেই বুঝতে পারে ওর হাত পা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ঐশী সামনের দিকে তাকাতেই জারিফকে দেখতে পায়। জারিফ ঐশীর সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ঐশী জারিফকে দেখে ভয় পেয়ে যায়। ভয় পাচ্ছ কেন আহাদ? শেখের বউয়ের চেহারায় ভয় মানায় না। আপনি না জেলে ছিলেন? বাহ, আমাকে চিনো নাকি? আপনি নারী পাচারকারী জারিফ না? বাহ, ঠিক চিনেছ তো আমায়। আমাকে এখানে এনেছেন কেন? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। আহাদ আমার ভাই রুস্তমকে অ্যাসিডে ডুবিয়ে মেরেছে। আজ আমি ওর বউকে মেরে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিব। জারিফের কথায় ঐশী চুপ হয়ে যায়। জারিফ এবার চেয়ারে আরাম করে বসে। ঐশীকে উপর থেকে নিচে অব্দি দেখছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাচ্ছে। জারিফের বাজে চাহনি ঐশীর সহ্য হচ্ছে না। ও হাতের বাঁধন খোলার জন্য হাত মোচড়াচ্ছে। আহা, কি করছো? হাত কেটে যাবে তো। আহাদের চয়েস মানতে হবে। তোমার যেমন রূপ তেমন ফিগার, উফ, মাথা নষ্ট করার মতো। আর ভেজা শাড়িতে তো অনেক হট লাগছে। জারিফ ঐশীর গালে হাত দিতে গেলে ঐশী মুখ ফিরিয়ে নেয়। জারিফ হাত সরিয়ে ফেলে। তোমার মতো সুন্দর পরীকে শোপিসের মতো সাজিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু কি করব বলো? তোমাকে তো মারতেই হবে। আহাদ যেমন আমার বাসায় আমার ভাইয়ের লাশ পাঠিয়েছিল, আমি ঠিক সেইভাবেই তোমার লাশ আহাদের কাছে পাঠাবো। আমার ভাইকে মেরেছিল, তো এবার আমি দেখব নিজের বউয়ের লাশ কিভাবে দেখতে পারে। মেরেছে, ভালো করেছে। আপনার মতো নারী পাচারকারী খারাপ মানুষের ভাই কি ভালো হবে নাকি? সেও নিশ্চয়ই নারী পাচারকারী বা অবৈধ ব্যবসায়ী। খারাপ মানুষ। আমার স্বামী সেই খারাপ মানুষকে মেরেছে, বেশ করেছে। আজ আপনাকেও মারবে। কি ভেবেছেন আহাদ শেখের বউকে তুলে নিয়ে আসবেন আর আহাদ শেখ পায়ে পা তুলে বসে থাকবে? নো, দেখুন হয়তো চলে এসেছে। আজ ওনার হাতে আপনিও মরবেন। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসে নিজেই লাশ হয়ে যাবেন। ঐশীর এই তিক্ত কথায় জারিফের রাগ উঠে যায়। জারিফ ঠাস করে ঐশীর গালে চড় বসিয়ে দেয়। জারিফ অনেক ঝুড়ে চটটা মেরেছে। ঐশীর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ঐশী তাল সামলাতে না পেরে চেয়ার সমেত মেঝেতে পড়ে যায়।
স্যার আমরা কোথায় যাচ্ছি? ঐশীর কাছে। ম্যাম কোথায় আপনি জানেন? ও আমাদের থেকে কিছুটা দূরে আছে, ওর কাছে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু আপনি কি করে? আমি কি করে জানি তাই তো? সিয়াম মাথা নাড়ায়। লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে। লোকেশন ট্র্যাকিং? হ্যাঁ। কিন্তু কিভাবে? ঐশীর হাতে ব্রেসলেট দেখেছিলে? হ্যাঁ, তার মানে? ঠিক বুঝেছ। ওই ব্রেসলেটের মধ্যে আমি এমন এক ডিভাইস বসিয়েছি যার মাধ্যমে ঐশী কখন কোথায় যাবে আমি তা আমার ফোনেই জানতে পারবো। তাই ঐশী এখন কোথায় আছে তা আমি জানি। জারিফ ঐশীকে তুলে মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে, কি বললি তুই? আহাদ আমার ভাইকে মেরেছে, ভালো করেছে। আজ আমাকেও ওর হাতে মরতে হবে? তোর কি মনে হয় আহাদ আমাকে মারতে পারবে? এই জঙ্গলে আহাদ আসতে পারবে? নো ডিয়ার বেবি ডলস, এই জঙ্গলে কেউ আসতে পারবে না। তোর আহাদ এই জঙ্গলে আসতে পারবে না। আসবে, আহাদ আমাকে বাঁচাতে আসবেই, আর তোকে মেরেও ফেলবে। বাহ, এত বিশ্বাস! তুই যখন বলছিস তোর আহাদ আসবে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এসে তোকে আর জীবিত পাবে না, ও তোর লাশ পাবে। তোকে আমি মেরে ফেলবো। জারিফ ঐশীর কপালে রিভলভার ঠেকায়, ট্রিগারে চাপ দেবে, তখনই একটা গুলি এসে জারিফের হাতে লাগে আর জারিফের হাত থেকে রিভলভারটা পড়ে যায়। জারিফের হাত থেকে রক্ত পড়ছে। গুলির শব্দে ঐশী চোখ মেলে তাকায়। নিজের সামনে জারিফের হাত থেকে রক্ত পড়তে দেখে ঐশী ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়, আর তাকাতেই রিভলভার হাতে আহাদকে দেখতে পায়। আহাদের পেছনে সিয়াম ও গার্ডরা রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। জারিফের হাতে আহাদ গুলি করেছে। গোডাউনে দরজার কাছে আসতে জারিফকে ঐশীর কপালে রিভলভার ঠেকিয়ে রাখতে দেখে আহাদ জারিফের হাতে গুলি করে। গুলির শব্দে জারিফের লোক এখানে চলে আসে। আহাদদের দেখে ওদের উপর গুলি ছোড়ার আগেই আহাদের গার্ডরাই গুলি ছোড়ে। শুরু হয় গোলাগুলি। আহাদ জারিফকে মারছে, জারিফও আহাদকে মারছে। আহাদ জারিফের হাঁটুতে লাথি মারলে জারিফ হাঁটু গেড়ে বসে পড়ে। আহাদ জারিফের মুখে ঘুষি মেরে বুকে লাথি মারে, জারিফ ছিটকে দূরে যেয়ে পড়ে। সিয়াম, ওকে নিয়ে যাও। আহাদের কথা মতো সিয়াম জারিফকে তুলে ওঠে। আহাদ হেঁটে ঐশীর কাছে আসে। আহাদ ঐশীর সামনে এসে হাঁটু গেড়ে বসে। আহাদকে দেখা মাত্রই ঐশীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আহাদ ঐশীর চোখের জল মুছে দেয়, হাতের এবং পায়ের বাঁধন খুলে দেয়। আহাদ ঐশীর বাহু ধরে দাঁড় করায়। ঐশী আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে আহাদ ওকে জড়িয়ে ধরে। জান, ভয় পেয়েছিলে? ঐশী মাথা নাড়ায়, যার অর্থ না, সে ভয় পায়নি। আমার আপনার উপর বিশ্বাস ছিল, আমি জানতাম আপনি আমাকে বাঁচাতে আসবেন। ঐশী একথায় আহাদের শান্তি লাগে। আহাদের পরনে কোট খুলে ঐশীকে পরিয়ে দেয়, রুমাল দিয়ে ঠোঁটে রক্ত মুছে দেয়। ঐশী আহাদের দিকে তাকিয়ে আছে। আহাদের মেঝেতে চোখ পড়ে। ও রিভলভারটা মেঝেতে পড়ে আছে। ঐশীর কাছ থেকে সরে মেঝে থেকে রিভলভারটা হাতে উঠিয়ে নেয়। সিয়াম জারিফকে নিয়ে যাচ্ছিল, কিন্তু দরজার কাছে আসতে জারিফ সুযোগ বুঝে ছাড়া দিয়ে সিয়ামের হাত থেকে ছুটে গার্ডের রিভলভার নিয়ে ঐশীর দিকে তাক করে গুলি ছোড়ে। ঐশী আহাদের দিকে তাকিয়েছিল। আহাদ ঐশীর কাছে আসতে আসতে জারিফের হাতে রিভলভার দেখতে পায়। আহাদ দ্রুত ঐশীর কাছে এসে ওর হাত ধরে টান দেয়। আহাদ ঐশীকে নিয়ে মেঝেতে পড়ে যায়। আহাদ হাত উঠিয়ে জারিফের বুকে কপালে গুলি করে দেয়। জারিফের মৃত্যু দেহ মেঝেতে পড়ে যায়। ঐশী আহাদের উপর থেকে সরে আসে। আহাদ উঠে দাঁড়ায়। ঐশী জারিফের লাশের দিকে তাকায়, আর ওর নিজের বলা কথাগুলো মনে পড়ে যায়। ঐশীর কথাই ঠিক হলো, জারিফ ওর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসে নিজেই লাশ হয়ে গেল। জান, কি ভাবছো? না, কিছু না। ঠিক আছো? হুম। চলো। ওরা গোডাউন থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। ঐশীর ঠান্ডা লেগেছে, গায়ের ভেজা শাড়ি এখনো শুকায়নি। ঐশীকে ঠান্ডায় কাঁপতে দেখে আহাদ ঐশীকে নিজের সাথে মিশিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। ওরা হোটেলে ফিরে আসে। আহাদ ঐশীর রুমে চলে আসে। জান, ড্রেস চেঞ্জ করে আসো, আমরা একটু পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঐশী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহাদ ঐশীর কাছে এসে গালে হাত রেখে মৃদু স্বরে বলে, কি হয়েছে জান? আপনি কি আমার উপর রেগে আছেন? না তো। সত্যি করে বলুন। না জান, রাগ করিনি, তবে এরপর থেকে কখনো একা বের হবে না, ঠিক আছে? হুম। এখনো মন খারাপ করে আছো কেন? সরি, আমার জন্য আপনাকে সব সময় চিন্তিত থাকতে হয়। আহাদ ঐশীর কোমর জড়িয়ে ধরে। চিন্তা না করলে কি হবে নাকি? যার এত সুন্দর বউ তাকে তো চিন্তা করতেই হবে। শোনো, তুমি যেমন আমার শক্তি তেমনই আমার দুর্বলতা। আমার শত্রু তোমাকে আঘাত করে আমাকে দুর্বল করতে চাইবে, তাই তোমাকে সাবধানে থাকতে হবে।
আমার জীবনের সাথে তোমার নাম জড়িয়ে গেছে, তাই তোমাকে একটু সাবধানে থাকতে হবে। একা কোথাও যাওয়া যাবে না, সব সময় গার্ড নিয়ে বের হবে, বুঝেছ? হুম। যাও, ড্রেস চেঞ্জ করে আসো। আহাদের কথা মতো ঐশী শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। আহাদের পরনের শার্টটা পাল্টে ফেলে। বেশ কিছুক্ষণ পর ঐশী ওয়াশরুম থেকে বের হয়। আহাদ টাওয়াল দিয়ে ঐশীর চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুল আছড়িয়ে দেয়। আহাদ হাতে ঘড়ি পরে লাগেজ নিয়ে ঐশীর হাত ধরে রুম থেকে বের হয়। ওরা হোটেলের বাইরে এসে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। ওরা পথে একটা রেস্টুরেন্টে ডিনার করে নেয়। 7টার দিকে ওরা বাসায় এসে পৌঁছায়। আহাদ ঐশীর গলায় মুখ গুজে ঐশীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুম নেই ঐশীর চোখে। আরও একবার আপনার প্রেমে পড়ে গেলাম। আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সেই ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসতে হলো। আপনাকে ভালোবাসতে হলো। আপনি আমার জীবনের সাথে জড়িয়ে গেছেন। আমরা বিবাহ নামক বন্ধনে জড়িয়ে গেছি। এই বাঁধন থেকে আমি ছাড়া পেতে চাই না। আমি সারাটা জীবন আপনার অর্ধাঙ্গিনী হয়ে থাকতে চাই। আরও একবার আপনাকে ভালোবাসতে চাই। আমি আপনার সাথে বাকিটা জীবন কাটাতে চাই। আপনার সাথে থাকতে চাই, সুখে থাকতে চাই। আহাদের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ঐশী কথাগুলো ভাবছে। পরদিন আহাদ ঘুম থেকে উঠে দেখে ঐশী নামাজ পড়ছে। আহাদ ওকে নামাজ পড়তে দেখে কাল বিলম্ব না করে কভার থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে ওয়াশরুমে যেয়ে ড্রেস চেঞ্জ করে অজু করে বের হয়। বেডের উপর থেকে জায়নামাজটা নিয়ে ঐশীর পাশে, ঐশীর থেকে একটু সামনে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। ঐশী সালাম ফিরিয়ে সামনে তাকিয়ে আহাদকে নামাজ পড়তে দেখে মুচকি হেসে মোনাজাত ধরে। ঐশী নামাজ শেষে কোরআন শরীফ এনে কোরআন তিলাওয়াত করে। আহাদ নামাজ শেষ করে জায়নামাজটা ঐশীর জায়নামাজের সাথে বিছিয়ে চোখ বন্ধ করে ঐশী কোরআন তিলাওয়াত শুনে। কোরআন তিলাওয়াত শুনতেই আহাদের মন শান্ত হয়ে যায়। ঐশী এক মনে কোরআন তিলাওয়াত করছে আর আহাদ চোখ বন্ধ করে মন দিয়ে কোরআন তিলাওয়াত শুনছে। কোরআন তিলাওয়াত শেষে ঐশী দোয়া পড়ে, নিজের এবং আহাদের বুকে ফু দেয়। আহাদের কপালে চুমু দিয়ে ওর হাত ধরে উঠায়। আজ আপনি আমার সাথে নামাজ পড়েছেন, আমার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনেছেন। আমার খুব ভালো লেগেছে। আজ থেকে প্রতিদিন আমরা ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ একসাথে আদায় করব। আর তুমি কোরআন তেলাওয়াত করবে, আর আমি তোমার পাশে বসে মন দিয়ে কোরআন তেলাওয়াত শুনব, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 2 দিন পর ঐশী ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আহাদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঐশী আহাদ রেডি হয়ে নিচে এসে একসাথে ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। আহাদ ঐশীকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। ঐশী ক্লাসে বসে আছে। রোজা এখনো আসেনি। ঐশী ক্লাস শেষ করে ক্যান্টিনে এসে একটা চিপস নিয়ে ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে। আহাদ ঐশীকে কল দেয়। ঐশী কল রিসিভ করে। হ্যাঁ বলুন। কি করছো? এই তো বসে বসে চিপস খাচ্ছি। আপনি কি করছেন? কাজ করছি। ঐশী কিছু বলবে তার আগে কেউ এসে ওকে ঝাপটে জড়িয়ে ধরে। ঐশী হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর বুঝতে পারে এটা রোজা। রোজা ঐশীকে জড়িয়ে ধরে কাঁদছে। রোজার কান্না আহাদও শুনতে পাচ্ছে। কি হয়েছে? কে কাছে? আহাদ, আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি বলে ঐশী কল কেটে দেয়। ঐশী রোজার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দোস্ত, কি হয়েছে? কাঁদছিস কেন? রোজা কেঁদে যাচ্ছে, কোনো কথা বলছে না। আয় জান্টুস, বল না কি হয়েছে? আরে বাবা, না বললে আমি বুঝবো কি করে? রোজা ঐশীকে ছেড়ে দেয়। ঐশী ব্যাগ থেকে রুমাল বের করে রোজার চোখ মুছে দিয়ে রোজাকে পানি খাইয়ে দেয়। রোজা কিছুটা শান্ত হলে ঐশী রোজাকে প্রশ্ন করে, ঠিক আছিস? রোজা মাথা নাড়ায়। বলতো কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? দোস্ত, হ্যাঁ বল। বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। এটা তো ভালো কথা, তুই কাঁদছিস কেন? এই 1 মিনিট, তুই কি কাউকে ভালোবাসিস? রোজা মাথা নাড়ে। কি? তুই কাকে ভালোবাসিস? সিয়ামকে। সিয়াম? কোন সিয়াম? ওয়েট, সিয়াম ভাইয়া? হুম। তুই কি সিয়াম ভাইয়াকে ভালোবাসিস? হ্যাঁ। কি হলো এসব? আচ্ছা, আমাকে প্রথম থেকে সব কিছু খুলে বল। বিষয় তো আগে থেকেই ছিল, কিন্তু তোর বিয়ের দিন তাকে দেখে আমি ক্রাশ খেয়েছিলাম। সেদিন থেকে আমাদের কথা বলা শুরু হয়। তার সাথে মিশতে শুরু করলাম। আস্তে আস্তে তার প্রতি অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠল। প্রতিদিন তার সাথে কথা হতো। কথা না বললে যেন রাতের ঘুমই হতো না। মাঝে মাঝে সিয়ামের সাথে ঘুরতে বের হতাম। দিন যত বাড়ছিল ওনার প্রতি ভালোবাসাটাও ততই বাড়ছিল। দোস্ত, আমি সিয়ামকে ছাড়া বাঁচতে পারবো না রে। অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি অন্য কাউকে বিয়ে করবো না। প্লিজ তুই কিছু একটা কর।
ভাইয়া কি তোকে ভালোবাসে? রোজা মাথা নিচু করে বলে, জানি না। দেখ, আমি তোর দিকটা বুঝতে পারছি, কিন্তু ভাইয়া তো। ঐশী কথা শেষ হওয়ার আগেই রোজা বলে, মাফিয়া, তাই তো? আচ্ছা ঐশী, মাফিয়ারা কি মানুষ না? ওদের কি মন নেই? ওদের কি ভালোবাসা যায় না? আচ্ছা তুই বল, ভাইয়া তো মাফিয়া, সে কি তোকে ভালোবাসে না, সম্মান করে না, তোর কি কেয়ার করে না? ভাইয়া মাফিয়া হলে কি হবে? তোর প্রতি তার ভালোবাসা বিন্দুমাত্র খাত নেই। তোরা তো ভালোই আছিস, সুখে আছিস। আমি সিয়ামকে ভালোবাসি। সিয়ামের মাফিয়া হওয়াতে আমার কোনো সমস্যা নেই। আমি ওনার সব কিছু মেনে নিয়েছি। ওনার মাফিয়া হওয়াকেও আমি মেনে নিয়েছি। ওনার কাজকে মেনে নিয়েছি। ওনার অনিশ্চিত জীবনকে মেনে নিয়েছি। আমি স্বেচ্ছায় ওনার এই অনিশ্চিত জীবনের সাথে জড়িয়েছি। খুশি, আমি সিয়ামের কাছ থেকে আলাদা হতে চাই না। প্লিজ কিছু একটা কর। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ কিছু একটা কর। আমি যদি সিয়ামের না হই, তাহলে আমি অন্য কারোর হব না। আমি শেষ করে দেব, আমি নিজেকে শেষ করে দেব। শোন, মাথা ঠান্ডা করে উল্টাপাল্টা চিন্তা একদম মাথায় আনবি না। আমি আহাদ এবং সিয়াম ভাইয়ের সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। আচ্ছা, বিয়ে কবে? পরশুদিন সন্ধ্যায় ছেলেপক্ষ থেকে কয়েকজন লোক এসে কাবিন করবে। দোস্ত প্লিজ এই বিয়ে আটকা, প্লিজ কিছু একটা কর। তুই চিন্তা করিস না, এই বিয়ে হবে না, আমি হতে দিব না। ঐশীর সামনে আহাদ সিয়াম বসে আছে। আহাদ সিয়াম অফিসে মিটিং ছিল। ঐশী ওদের দ্রুত বাসায় আসতে বললে ওরা মাঝপথে মিটিং ক্যান্সেল করে বাসায় চলে আসে। ওর আসতে ঐশী ওদেরকে ওর সামনে বসতে বলে। ওরা বসে পড়ে। সে কখন থেকে ওরা ওয়েট করছে, কিন্তু ঐশী কিছু বলছে না, চুপটি করে বসে আছে। কি হয়েছে জান, বাসায় আসতে বললে কেন? তোমার শরীর খারাপ লাগছে? যদি আমি অসুস্থ বোধ করতাম তবে কি ভাইয়াকে আসতে বলতাম? না না জান, শুধু আমাকে আসতে বলতে। তাহলে এই কথা বলছেন কেন? আহাদ একটু মিনিয়ে বলে, সরি জান। আহাদের অবস্থা দেখে সিয়ামের হাসি পাচ্ছে। সিয়াম আজ প্রথম আহাদকে ভেজা বিড়ালের মতন মিনিয়ে যেতে দেখল। ঐশী এবার সিয়ামের দিকে তাকায়। সিয়ামও ঐশীর দিকে তাকায়। ঐশী কিছুটা গম্ভীর স্বরে বলে, ভাইয়া, আপনি কি রোজাকে ভালোবাসেন? ঐশীর কথায় সিয়াম থতমত খেয়ে যায়। আহাদ ঐশীর দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। কি হলো ভাইয়া, কথা বলছেন না কেন? সিয়াম এখনো চুপ করে বসে আছে। বলুন ভাইয়া, আপনি কি রোজাকে ভালোবাসেন? সিয়াম ইতস্তত হয়ে বলে, ম্যাম আসলেই। বাসেন কি না? আসলে ম্যাম, হ্যাঁ বা না? হ্যাঁ আমি রোজাকে ভালোবাসি। কি, তুমি রোজাকে ভালোবাসো? সিয়াম মাথা নিচু করে বলে, জি স্যার। রোজা তোমাকে ভালোবাসে? জানি না। রোজাও আপনাকে ভালোবাসে। সিয়াম হতবাক হয়ে ঐশীর দিকে তাকায়। ঐশী মুচকি হেসে মাথা নাড়ায়। আহাদ কিছুই বুঝতে পারছে না, কেবল ফ্যালফ্যাল করে ওদের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, আপনি কি ওকে বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, পরশুদিন আপনি রোজাকে বিয়ে করবেন। জি। হ্যাঁ, গতকাল রোজাকে দেখতে এসেছিল, ছেলের ওকে পছন্দ হয়েছে, তাই ওনারা বলেছে পরশুদিন এসে কাবিন করবে। রোজার এই বিয়েতে মত নেই, ও আপনাকে ভালোবাসে, আপনাকে বিয়ে করবে। আর যদি তা না হয় তবে ও সুইসাইড করবে। এখন আপনি বলুন, আপনি কি ওকে বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে করব। রোজা শুধুমাত্র আমার, আমি ওর বর হব, অন্য কেউই না। গুড, আপনি ভালো মতো রাজি হয়েছেন, খুশি হয়েছি। যদি রাজি না হতেন তবে আপনাকে জোর করে রোজার সাথে বিয়ে দিতাম। আমার বেস্টুর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। ঐশীর কথায় ওরা দুজন ঠকিলে। সিয়া মনে মনে বলে, স্যারের বউ একদম স্যারের মতো। বাপরে কি ডেঞ্জারাস। আহাদ ঠকিলে মনে মনে ভাবে, বাবারে, আমার ভিতু বউ তো পুরো বাঘিনী হয়ে গেছে। আমার সামনে সিয়ামকে থ্রেট দিচ্ছে, এখন দেখছি আমাকেও ভয় পায় না, উল্টো আমার ওর কথাতে ভয় লাগছে। অবশ্য ঠিকই আছে, আমার বউ তো আমার মতোই হবে। ঐশী বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, চলুন। ওরা দুজন বলে, কোথায়? কোথায় আবার? শপিং মলে। পরশু বিয়ে, বিয়ের কেনাকাটা করতে হবে না? ঐশী টেবিল থেকে পার্স উঠিয়ে হাতে নিয়ে হাঁটা শুরু করে। ওরা আর কি করবে, দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে। ওরা গাড়িতে উঠে বসে। সিয়াম এবং ড্রাইভার সামনের সিটে বসে, আর ঐশী আহাদ পেছনের সিটে বসে। বেশ কিছুক্ষণ পর ওরা শপিং মলে চলে আসে। ওরা গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। রোজা শাড়ি সামলাতে পারে না, তাই ঐশী ওর জন্য লেহেঙ্গা পছন্দ করেছে। ঐশী সিয়ামের জন্য শেরওয়ানি পছন্দ করেছে।
সিয়াম রোজার ড্রেস ঐশী পছন্দ করেছে। ঐশী সিয়ামকে ওদের ড্রেস পছন্দ করতে বলেছিল, কিন্তু সিয়াম ওকেই ড্রেস পছন্দ করতে বলে। ওরা শপিং শেষ করে গাড়িতে উঠে বসে। চলতি পথে রোজা ঐশীকে কল দেয়। ঐশী কল রিসিভ করে। বল। দোস্ত আহা, কাঁদছিস কেন? দোস্ত একটু আগেও আম্মু আমাকে বিয়ের কথা বলে গেছে। আমি যতই বিয়ের কথা ভাবছি ততই আমার ভয় লাগছে। আমি ওনাকে বিয়ে করব না। আরে বাবা, এত কাদের কি আছে? বললাম তো, বিয়ে তোর ভাইয়ার সাথে হবে, অন্য কারোর সাথে হবে না। কিন্তু আমার ভয় হচ্ছে। ভয়ের কিছু নেই। আচ্ছা, আমি পরে কথা বলবো। ঐশী কল কেটে দেয়। লুকিং গ্লাসে সিয়ামের ফেস দেখতে পায়। সিয়াম যে রেগে আছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে ঐশী। অবশ্য রাখবে না কেন? রোজা তো একটা বাড়ির জন্য ওর বিয়ের কথা সিয়ামকে জানায়নি। ও যে সিয়ামকে ভালোবাসে সেটাও বলেনি। ভাইয়া। জি ম্যাম। রোজার উপর রেগে আছেন? না ম্যাম। আমাকে মিথ্যে বলতে হবে না। ঐশীর কথায় সিয়াম চুপ করে রয়। আমি জানি রোজা আপনাকে ওর বিয়ের কথা না বলায় আপনি কষ্ট পেয়েছেন। আচ্ছা ম্যাম, আপনিই বলুন, ওর কি কথাটা আমাকে বলার প্রয়োজন ছিল না যে ও আমাকে ভালোবাসে? সেটাও তো বলেনি। আপনিও তো বলেননি। আমি তোকে হারানোর ভয় বলিনি। রোজাও হয়তো সেই কারণে আপনাকে বলেনি। কিন্তু হ্যাঁ, বিয়ের কথাটা না বলে রোজা ভুল করেছে। বিয়ের কথাটা আপনাকে বলার প্রয়োজন ছিল। আমার কাছে রোজাকে শায়েস্তা করার এবং বিয়ে ভাঙার একটা প্ল্যান আছে। প্ল্যান? শুনুন তবে। বুঝেছেন আপনারা? ওরা দুজনই বলে। বিয়ের দিন আমরা রোজাকে চমকে দেব। রাত 3টে। ঐশী আহাদের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আহাদও চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আহাদ, জান। সিয়াম ভাইয়া মানুষটা কেমন? ওনাকে ভালোবেসে রোজা ঠকবে না তো? সিয়াম অনেক ভালো, আমি ওকে অনেক ভালোভাবে চিনি। ও যে রোজাকে কখনো ঠকাবে না, আমার ওর ওপর সেই বিশ্বাস আছে। না ঠকলেই ভালো। সব মেয়ে জীবনে এমন একজন মানুষকে চায় যাকে নিয়ে সে সারাটা জীবন হাসি মুখে কাটাতে পারবে, ভালোবাসতে পারবে, বিশ্বাস করতে পারবে। আমি চাই ভাইয়া আর রোজা যেন একসাথে হাসি খুশিভাবে সারাটা জীবন কাটাতে পারে। আমিও তাই চাই। ঐশী আহাদের দিকে তাকিয়ে আহাদকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। রোজা ওর ক্লাসরুমে বসে কাঁদছে। খাটের উপর বেনারসিটা দেখা মাত্রই ওর কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। কেউ দরজায় নক করাতে রোজা চোখ মুছে ফেলে, নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে, দরজা খুলে দেয়। রোজার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? তোমার চোখ মুখ ফোলা লাগছে কেন? অনেকক্ষণ ঘুমিয়েছি তো, তাই হয়তো চোখ মুখ ফোলা লাগছে। ওহ, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেই। মায়ের কথা মতো রোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়। ওর মা ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। মেয়েকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে ঠোঁটে লিপস্টিক এবং চোখে কাজল পরিয়ে দিয়ে গহনার বক্স থেকে গহনা বের করে গহনা পরিয়ে দেয়। রোজার বাবা রোজার মাকে ডাকলে রোজা মা রুম থেকে চলে যায়। রোজা আয়নায় তাকিয়ে নিজেকে দেখছে। ওকে বউ সাজে অনেক সুন্দর লাগছে, কিন্তু কার জন্য বউ সাজছে? ও তো সিয়ামের বউ হতে চেয়েছিল, কিন্তু আজ যে অন্য কারো বউ হতে হবে। ও না তো মা বাবাকে কিছু বলতে পারছে, না তো সিয়ামকে কিছু বলতে পারছে। ও কি করবে কিছু বুঝতে পারছে না। রোজার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। রোজা ঐশীকে কল দেয়, কিন্তু ঐশীর ফোন বন্ধ বলছে। ও বারবার কল দিচ্ছে, কিন্তু বরাবরের মতন ফোন বন্ধ বলছে। রোজার মনে সিয়ামকে হারানোর ভয় হচ্ছে। রোজা সিয়ামের নাম্বার ডায়াল করে কল দেয়। সিয়ামের ফোন বাজছে, কিন্তু সিয়াম কল রিসিভ করছে না। প্লিজ সিয়াম, কল রিসিভ করুন। রোজা বারবার কল দিচ্ছে, কিন্তু সিয়াম কল রিসিভ করছে না। রোজা রাগে কষ্টে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে ফোনটা ভেঙে চুরমার হয়ে যায়। রোজার মাথা চেপে ধরে। কি করবো আমি? ঐশীর ফোন বন্ধ বলছে, সিয়ামও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে ছেলেপক্ষের লোকজন চলে আসবে। এখন আমি কি করব? আমি ওই লোককে বিয়ে করব না, কিছুতেই না। বেশ কিছুক্ষণ পর রোজার চাচি এবং খালামণি রোজার রুমে আসে। ওনারা রোজার মাথায় ঘোমটা দিয়ে দেয়। চলো মা। রোজা ওনাদের বারণ করতে পারছে না। ওনারা রোজার হাত ধরে রোজাকে লিভিং রুমে নিয়ে আসে। রোজা ভদ্রতার খাতিরে সবাইকে সালাম দেয়। সবাই ওর সালামের উত্তর দেয়। ছেলের মা রোজাকে ছেলের পাশে বসিয়ে দেয়। বাহ, আমার বৌমাকে তো অনেক সুন্দর লাগছে। রোজা ওনার কথার উত্তরে হাসার চেষ্টা করে। রোজা না তাকিয়েও বুঝতে পারছে ছেলেটা ওর দিকেই তাকিয়ে আছে। একটু পর কাজী সাহেব চলে আসে।
উনি চা নাস্তা খেয়ে খাতায় লেখালেখি শুরু করেন। কাবির নামে রোজার এবং ছেলেটার সব তথ্য লিখে কিছুক্ষণ পর উনি ছেলেকে কবুল বলতে বলেন। ছেলেটা নির্দ্বিধায় কবুল বলে দেয়। কাজী সাহেব এবার রোজাকে কবুল বলতে বলেন। রোজা থম মেরে বসে আছে। ওর মুখ থেকে কথা বের হচ্ছে এবং ও সব কিছু সহ্য করতে পারছে না। আমি ওনাকে বিয়ে করবো না, আমি সিয়ামকে ভালোবাসি, বিয়ে করলে ওনাকেই করবো, অন্য কাউকে না। কথাগুলো রোজার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কিন্তু ওর যে হাত পা বাঁধা, ওর বাবা মাকে সবার সামনে অপমান করতে পারবে না, কিন্তু ও যে এই বিয়ে মেনে নিতেও পারবে না। ও কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। রোজা দোটানাই পড়ে গেছে। সবাই রোজাকে কবুল বলতে বলছে, কিন্তু রোজা মাথা নিচু করে থাম মেরে বসে রয়েছে। যখন ওনারা কবুল বলার জন্য রোজাকে বলছিল, তখনই ওনারা শুনতে পায়, থামুন, এ বিয়ে হবে না। ঐশীর এ কথায় সবাই দরজার দিকে তাকায়। ঐশীকে দেখা মাত্রই রোজার মনের ভয় কেটে যায়। সবাই ঐশীকে দেখে দাঁড়িয়ে যায়। বাদামি রঙের শাড়ির কুচি ধরে আলতো পায়ে হেঁটে হেঁটে ভেতরে আসছে ঐশী। ঐশীর পেছনে আহাদ এবং সিয়াম আসছে, আর ওদের পেছনে বন্দুক হাতে নিয়ে গার্ডরা আসছে। আহাদকে দেখা মাত্রই বরের এবং বর পক্ষের লোকেদের ঘাম ছুটে যায়। ওনারা ওদের দেখে ভয় পেয়ে যায়। ঐশী ভেতরে আসতেই রোজার বাবা মা অবাক হয়ে বলে, তোমরা? ঐশী মুচকে হেসে উত্তর দেয়, জি আন্টি, আমার বেস্টুর বিয়ে আর আমি আসবো না তা কি হয়? আপনি তো আমায় দাওয়াত দিলেন না, তাই আমি নিজেই চলে এসেছি। আসলে আমরা ভেবেছি অনুষ্ঠান করলে তোমায় জানাবো। আজ তো শুধু ঘরোয়া কাবিন হবে। হ্যাঁ হবে তো, কিন্তু ওনার সাথে না, আমার দেবরজি সিয়ামের সাথে। রোজার বাবা মা ছুমকে বলে, কে? ঐশীর কথায় সেখানে উপস্থিত সবাই অবাক হয়। জি আঙ্কেল। কে যাতা বলছো? কোনো যাতা বলছি না, যা সত্য তাই বলছি। ঐশী এবার বরের কাছে আসে। কি বিয়ে করতে এসেছেন? কিন্তু আপনার সাথে তো রোজার বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? রোজাকে আমি বিয়ে করব। হুম, আপনার সাথে তো রোজার বিয়ে হবে না। এসব বলার আপনি কে? যেখানে এই বিয়েতে আমার ফ্যামিলি এবং রোজার ফ্যামিলি উভয় রাজি, সেখানে আপনি বাধা দেওয়ার কে? আমি কে তাই তো? কথাটা বলে ঐশী ওর কোমরে গুজে রাখা রিভলভারটা বের করে বরের কপালে ধরে বাঁকা হাসি দেয়। বর ঘাবড়ে যায়, ওর পরিবারের মানুষও ভয় পেয়ে যায়। ঐশী বাঁকা হাসি দিয়ে বলে, আমি কি সেটা আপনাকে জানতে হবে না। আপনার সাথে রোজার বিয়ে হবে না, আপনি এখন আসতে পারেন। রোজাকে বিয়ে না করে আমি কোথাও যাব না। আপনি তো যাবেনই, সাথে আপনার পরিবারের মানুষও যাবে। ঐশী হাতের ইশারায় গার্ডদের ডাকতে, এই আবর্জনাদের বাসা থেকে বের করো। আর হ্যাঁ, যদি বেশি তিরিং বিরিং করে তবে সোজা উপরে পাঠিয়ে দিবে। ঐশীর বলতে দেরি, কিন্তু গার্ডদের নিয়ে যেতে দেরি নেই। গার্ডরা ওদের নিয়ে যাচ্ছে। ছেলেটা যেতেই চায়নি, কিন্তু গার্ডরা ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওরা যেতেই ঐশী সোফায় বসে পড়ে। ওর পাশের সোফায় আহাদ সিয়ামও বসে পড়ে। ঐশী রোজার বাবা মাকে বসতে বলে। রোজার বাবা রেগে বলে, তুমি এটা কি করলে? কেন ওদের তাড়িয়ে দিলে? তুমি কি ওর বান্ধবী নাকি শত্রু? বান্ধবী বলেই ওনাদের তাড়িয়েছি। এই মেয়ে, তুমি তখন থেকে কি যাতা বলছো? হ্যাঁ, তুমি কি জানো তুমি আমার কত বড় সর্বনাশ করেছো? রোজার বাবাকে ঐশী উপরে চেঁচাতে দেখে আহাদের রাগ উঠে যায়। ও পকেট থেকে রিভলভার বের করে সামনের টপটাই গুলি করে। মুহূর্তের মধ্যে টপটা ভেঙে চুরমার হয়ে যায়। গুলির শব্দে সবাই ভয় পেয়ে যায়। ঐশী আহাদকে শান্ত করার জন্য বলে, আহা, কি শুরু করলেন? গুলি ছুটছেন কেন? উনি তোমার উপর চেঁচাচ্ছে কেন? আমরা যা করেছি চেঁচাবে না তো কি করবে? আপনি একটু শান্ত হন, আমি কথা বলছি। ঐশী এবার রোজার মা বাবার দিকে তাকায়। তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আঙ্কেল আন্টি, আমি আপনাদের কিছু কথা বলতে চাই, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখন যা করেছি রোজার ভালোর জন্য করেছি। রোজার এই বিয়েতে মত ছিল না। ও ভাইয়াকে অনেক ভালোবাসে, আপনাকেও খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, তাই আপনাদের মুখের উপর কিছু বলতে পারেনি। ও যেমন আপনাদের কষ্ট দিতে পারবে না, ঠিক তেমনি ভাইয়াকেও ছাড়তে পারবে না। ও ভাইয়াকে অনেক ভালোবাসে, আর ভাইয়াও রোজাকে অনেক ভালোবাসে। রোজার বাবা খুবই বিচক্ষণ একজন মানুষ। সে বুঝতে পেরেছে ঐশী বলতে চাইছে। উনি নরম গলায় ঐশীকে বলে, তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু উনি সিয়ামের দিকে তাকিয়ে বলে, ওনার সাথে বিয়ে হলে কি আমার মেয়ে সুখে থাকবে? ওনার জীবনের কি কোনো নিশ্চয়তা আছে?
আমি যদি আজ আমার মেয়েকে লাল শাড়ি পরিয়ে বিদায় আর পরের দিন যদি সাদা শাড়ি পরতে দেখি তখন কি হবে তুমি বলো তো? আমি তো তা মেনে নিতে পারবো না। ঐশী কিছু বলার আগেই আহাদ বলে, আঙ্কেল, হায়াত মৌতের কথা বলা যায় না। আমরা আজ আছি, কাল নেই। মৃত্যুর কোনো সময় নেই। মানুষ মরণশীল, একদিন না একদিন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, আমিও তো বিয়ে করেছি, আমি কি মরে গেছি? রোজার মা কিছুটা ভয় বলে। কিন্তু আপনারা তো মাফিয়া। উনার কথাই আহাদ হাসে। রোজার বাবা ঠান্ডা গলায় বলে, আমি আপনাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু যে ছেলের বাবা মা নেই, বংশ পরিচয় নেই, তাদের সাথে মেয়ে বিয়ে দিই কি করে? আহাদ সিয়ামের কাঁধের হাত রেখে বলে, কে বলেছে ওর কোনো পরিচয় নেই? ও শেখ বংশের ছেলে, শিয়াম শেখ, আমার ছোট ভাই। একজন মাফিয়ার সাথে সংসার করে কি কোনো মেয়ে সুখে থাকতে পারে? তার জলজান্ত প্রমাণ আমি আহাদের সাথে সুখে শান্তিতে সংসার করছি। ওনাকে পেয়ে যেন আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। উনি আমাকে অনেক ভালোবাসে, আমার কেয়ার করে। আন্টি দেখুন, আমি সুখে আছি, শান্তিতে আছি। আপনি রোজাকে নিয়ে ভয় পাবেন না, ও আমাদের তিনজনের দায়িত্বে থাকবে। আমরা কখনো ওকে কষ্ট পেতে দিব না, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন।